জেট ফুয়েলের দাম কমেছে ১১১ টাকা থেকে দাম কমে ৯৩ টাকা ৫৭ পয়সা এসেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, সেটা হচ্ছে যে আসলে জেট ফুয়েলের দাম কমার ইম্প্যাক্টটা কী হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমাদের সাথে আছেন জ্যেষ্ঠ সহসম্পাদক আশিক হোসেন। আশিক হোসেন, আপনাকে স্বাগত। জেট ফুয়েলের দাম কমলো, উড়োজাহাজের জ্বালানি একমাত্র, তো এইটার দাম কমার ইম্প্যাক্টটা আসলে কি হতে পারে আমাদের? দেখুন, আমি জেট ফুয়েলের দাম কমার পর বেশ কয়েকটা এয়ারলাইন্সের সাথে কথা বলেছি। তাদের কাছে আমার প্রশ্নটা ছিল, তাদের কাছে আমার জানার আগ্রহটা ছিল যে জেট ফুয়েলের দামটা যেহেতু পড়লো, আমরা জানি যে গত কয়েক বছর ধরেই কিন্তু আকাশপথে যে ব্যয় সেটি কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। তো আমার জানার আগ্রহের জায়গাটা এটা ছিল যে এতে করে আসলে কোনো প্রভাব পড়বে কিনা ভাড়ার ক্ষেত্রে। তো তারা আমাকে যেটা বলেছেন যে কিছুটা প্রভাব পড়বে এবং সেটা ইমিডিয়েট প্রভাব হবে না। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এটা মানে এই প্রভাবটা পড়তে হয়তো কিছুদিন সময় লাগতে পারে। এই ক্ষেত্রে তারা যেটা বলছিলেন, যখন জেট ফুয়েলের দাম বৃদ্ধি পায় তখনও তারা এইটার অ্যাডজাস্টমেন্টে একটু সময় নেন, কারণ এর পেছনে শুধুমাত্র যে টিকিটের যে ভাড়ার যে দামটা রয়েছে এর জন্য শুধুমাত্র জেট ফুয়েলই একমাত্র অনুষঙ্গ নয়। এর পাশাপাশি আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন তারা যেটা বলছেন যে এর পেছনে অ্যারোনটিক্যাল এবং নন অ্যারোনটিক্যাল চার্জেসগুলো আছে ইনক্লুডেড। পাশাপাশি একটি উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের খরচটাও তাদেরকে মাথায় রাখতে হয়। এরকম আরও ছোটো ছোটো অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, যেমন নন অ্যারোনটিক্যাল বা অ্যারোনটিক্যাল চার্জের মধ্যে আবার ল্যান্ডিং চার্জ আছে, বা একটা উড়োজাহাজ যখন কোনো একটা দেশের আকাশসীমা ব্যবহার করে সেখানেও কিছু টাকা দিতে হয়। তো তারা যেটা বলছেন, এই যে টাকাগুলো রয়েছে এগুলোর বাইরেও সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিতে হয়, সেগুলো অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেগুলো যদি অ্যাডজাস্ট না হয় তাহলে একেবারেই যে শুধুমাত্র জেট ফুয়েলের উপর ভর করেই আসলে টিকিট দাম কমে যাবে, বিষয়টা এমন নয়। এই জিনিসগুলো অ্যাডজাস্ট হলে পরে হয়তো গিয়ে এক্ষেত্রে মানে আগ্রহ যেটা মূলত যে জেট ফুয়েলের ওপরে, অর্থাৎ জ্বালানির ওপরে আসলে কতটুকু তার অপারেটিং কস্ট, মূলত তো হচ্ছে অপারেটিং কস্টের ইস্যুটা আসছে, অপারেটিং কস্টটা আসলে কতটুকু জ্বালানির উপর ডিপেন্ড করছে। একটা উড়োজাহাজের এয়ারলাইন্সগুলো যেটা বলে থাকে যে একটা উড়োজাহাজের মোট যে অপারেটিং কস্ট রয়েছে, একটা ফ্লাইট ধরেন এখান থেকে ঢাকা থেকে চিটাগং যাবে, এই চিটাগং যাওয়া পর্যন্ত তার যে মোট খরচ, এই খরচের 40 থেকে 60 ভাগ নির্ভর করে জ্বালানির দামের উপরে। এবং এটা ওঠানামা করে আসলে কোন ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, উড়োজাহাজটা কতটুকু পুরাতন বা কতটুকু নতুন, সেইটার উপর, মডেলের উপর অনেকখানি নির্ভর করে। কিন্তু এটা এইটুকু বলা যায় 40 থেকে 60 ভাগ খরচটা নির্ভর করে হচ্ছে একটা ফ্লাইটের অপারেটিং কস্টের। এর পাশাপাশি যেটা বলছিলাম যে অ্যারোনটিক্যাল এবং নন অ্যারোনটিক্যাল চার্জেসগুলো রয়েছে, এইগুলো কি, এই চার্জগুলো হচ্ছে যখন একটা প্লেন একটা এয়ারপোর্টে ল্যান্ড করে তখন কিন্তু তাকে একটা ফি দিতে হয়। অন্যদিকে যখন সে সেই আকাশসীমাটা ব্যবহার করছে তখন তাকে সেই আকাশসীমা ব্যবহার করার জন্য একটা ফি দিতে হয়। এর পাশাপাশি হচ্ছে টিকিটের দামের উপর তাকে ট্যাক্স দিতে হয়। এর পাশাপাশি বেতন আছে। তারপরে একটা উড়োজাহাজের নির্দিষ্ট সময় পর পর কিন্তু একটা উড়োজাহাজের একটা মেনটেন্যান্সের প্রয়োজন হয়। এই মেনটেন্যান্সগুলো অনেকগুলো নাম আছে, যেমন সি চেক, ডি চেক। এই চেকগুলো অনেক ব্যয়বহুল এবং এগুলো কোনোটাই আসলে বাংলাদেশে খুব বেশি ভালো মতো হয় না। শুধুমাত্র বিমান কিছু কিছু ক্ষেত্রে তাদের নিজেদের যেহেতু ওয়ার্কশপ আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের যে বড় এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলোর সি চেক, ডি চেক কিছু কিছু ক্ষেত্রে করতে পারে। কিন্তু যেই বেসরকারি এয়ারলাইন্সগুলো রয়েছে তাদেরকে আসলে মূলত নির্ভর করতে হয় বিদেশের উপর। বিশেষ করে সিঙ্গাপুরে তারা এই সুবিধাটা নেন, অনেকে আবার হচ্ছে মালয়েশিয়া বা ভারতেও যান। তাহলে আমার এই জায়গায় আরেকটা প্রশ্ন, সংযুক্ত প্রশ্ন, যেটা যে বাংলাদেশ বিমানের যদি এই চেকিং ক্যাপাসিটি কিছু মাত্রায় থাকে, সেটা বেসরকারি বিমানগুলো কেন, এয়ারলাইন্সগুলো কেন ব্যবহার করছে না? এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিমান যেহেতু রাষ্ট্রায়ত্ত একটি সংস্থা, এবং সেই ক্ষেত্রে সে এয়ারপোর্টে একটি বড় হ্যাঙ্গার পায়। হ্যাঙ্গার মানে কি? হ্যাঙ্গারটা হচ্ছে একটা বদ্ধ জায়গা যেখানে উড়োজাহাজগুলো পার্ক করে রাখা যায়। অনেকটা আমরা বলতে পারি যে আমাদের বাসায় যে গাড়ি রাখার গ্যারেজ থাকে, এটা এক ধরনের গ্যারেজের মতো, যেখানে হচ্ছে আপনার অনেক রকম টুলস থাকে, সেই টুলসগুলো এখানে কাজ করতে পারে। এবং বিমানের ক্ষেত্রে যেটা সুবিধা হলো যে বিমান যেহেতু একটা বড় প্রতিষ্ঠান এবং সরকারি সহযোগিতাও তারা পেয়ে থাকে, তাদের সেই ক্যাপাসিটিটা রয়েছে, তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে একটা, সেখানে তারা এই কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলো তারা ইদানিং করা শুরু করেছে, নিজেদের এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে তারা এই সুবিধাটা। না, আমার যেটা আগ্রহ সেটা হচ্ছে যে আমরা বেসরকারি এয়ারলাইন্সগুলো কি কখনো, বা বিমান
ইটসেলফ একটা কোম্পানি হিসেবে বা একটা প্রতিষ্ঠান হিসেবে সে কখনো নিজের প্রফিটিং একটা অ্যাক্টিভিটিস হিসেবে এটা কখনো চেষ্টা করেছে কিনা, মানে কোনো হিস্ট্রি আছে কি? এখন পর্যন্ত এরকম কিছু আমার জানা নেই অন্ততপক্ষে। তবে আমি যতটুকু জানি যে বিমান খুব রিসেন্টলি আসলে এই কাজটা করেছে, তাও সব ক্ষেত্রে না, কয়েকটা বিশেষ করে 737 মডেলের উড়োজাহাজ এবং 777 মডেলের উড়োজাহাজের সি চেক তারা এখানে সম্পন্ন করেছে। এক্ষেত্রে তাদেরকে আসলে তাদের এয়ারক্রাফটগুলো যেহেতু বোয়িংয়ের তৈরি, বোয়িংয়ের কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন মানারও আসলে অনেকগুলো বিষয় থাকে। অর্থাৎ একটা উড়োজাহাজ যখন একটা ম্যানুফ্যাকচারার তৈরি করে, এরপর থেকে কিন্তু সেটা মেনটেন্যান্সের দায়িত্ব, সেটা পার্টস, স্পেয়ার পার্টস যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তার উপরেই নির্ভরশীল থাকতে হয়। তো তার গাইডলাইন ছাড়া যদি এই কাজগুলো করা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন আসতে পারে। আপনি জানেন যে দীর্ঘ একটা সময় করোনা পিরিয়ড গেছে, সেই সময় তো আকাশপথ একেবারে বন্ধ ছিল। মূলত সেই সময়ে বিমান এই কাজটা করা শুরু করেছিল, যার ফলটা সে পাচ্ছে। বলা যায় না ভবিষ্যতে হয়তো বিমান এই কাজটা করতে করতে যখন পর্যাপ্ত দক্ষতা অর্জন করবে বা তার যখন ক্যাপাসিটি হবে, তখন হয়তো সে নিজেদের বাইরেও অন্য এয়ারলাইন্সগুলোকে একই সুবিধা দিতে পারবে। আমার আরেকটি জায়গায় যেটা হচ্ছে যে আজকে জেট ফুয়েলের দাম কমানোর ইস্যুতে আমরা দুটি তথ্য পাশাপাশি পেলাম। সেটা হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এক হিসাবে কমলো 111 টাকা থেকে 93 টাকা 57 পয়সা এলো, আর আন্তর্জাতিক এর ক্ষেত্রে হলো হচ্ছে 75 সেন্ট থেকে 60 সেন্ট। তো এই যে এই ফ্ল্যাকচুয়েশনটা 75 সেন্ট যদি আমার ক্যালকুলেশন যদি আমি করি ডলারের সাথে কনভার্সন রেটের যদি একটা হিসাব করি, তাহলে ওইটা 91-92 টাকার মতো ছিল আগে। সেইটা এখন হচ্ছে কমে আমার আসছে 73 টাকার আশপাশে। তো আগে তো এখন অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যে মার্জিন আমি পৌঁছালাম, আগে দেখা যাচ্ছে আন্তর্জাতিকের ক্ষেত্রে আমার ওই মার্জিনই ছিল। এইটা কি কারণ? এটা ডিফার করে। এটা একটা খুব ইন্টারেস্টিং কারণ আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হিসেবে চিন্তা করি, তাহলে দুটি এয়ারলাইন্সই আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট করছে বাংলাদেশি ক্যারিয়ার। একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর একটা ইউএস বাংলা এয়ারলাইন্স, একটা সরকারি একটা বেসরকারি। তো এক্ষেত্রে আপনি দেখবেন যে বিদেশি যে এয়ারলাইন্সগুলো রয়েছে, এদের যারা কম্পিটিটর বা প্রতিযোগী তারা কারা, যেমন এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এরকম জায়ান্ট যে এয়ারলাইন্সগুলো রয়েছে তারা, বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে এয়ারলাইন্সগুলো রয়েছে, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু তেলের উৎপাদনটা বেশি হয়। ফলে তারা তাদের যে নিজ নিজ দেশের যে সরকার আছে, সেই সরকারের কাছ থেকে সাবসিডি মূল্যে আসলে এই জেট ফুয়েলটা পেয়ে থাকে। ফলে তাদের অপারেটিং কস্টটা কিন্তু কম্পারেটিভলি এদের থেকে কম। এরা যখন তাদের সাথে কম্পিট করতে যায়, তখন কিন্তু তাদের টিকিটের দামটা কিছুটা বেশি রাখতে হচ্ছে, কারণ তার অপারেটিং কস্ট হাই। অন্যদিকে আরেকটা ফ্যাক্টর কাজ করে, যেমন ধরেন একটা বেসিক নিয়ম বাংলাদেশে ফলো করা হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আছে এখন 3টা, একটা শাহজালাল, একটা ওসমানী, একটা শাহ আমানত। এই 3টা এয়ারপোর্টের আশেপাশে আপনার বিদেশে আমরা যদি বলি ভারত বা মিয়ানমারে কোন কোন এয়ারপোর্টগুলো রয়েছে, এবং সেই এয়ারপোর্টগুলোর সাথে একটা সমন্বয় থাকে জেট ফুয়েলের প্রাইসটার ক্ষেত্রে। ফলে তাদের সাথে যখন আমাদের এখানে নিয়মটা হচ্ছে ভারতে বা কলকাতা, দিল্লি বা মুম্বাইয়ে যেই রেটে তারা জেট ফুয়েলটা দিয়ে থাকে, তার থেকে কিছুটা কম এখানে রাখা হয়। এটার একটা বড় কারণ হচ্ছে যাতে করে যদি কোনো বিদেশি এয়ারলাইন্স এখানে আসে, সেক্ষেত্রে তারা যেন কিছুটা কম টাকায় রিফুয়েলিংটা করতে পারে। আপনি জানেন যে একটা এয়ারলাইন্স চালানোর জন্য তো আসলে 1-2 লিটার তেলের বিষয় না, টনকে টন তেল লাগে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভ্যারি করে দামটা। তো যার কারণে ওইটা একটা সুবিধা যে বাংলাদেশকে, আপনি জানেন যে বাংলাদেশকে এভিয়েশন হাব তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে একটা চেষ্টা চলছিল, সেটা একটা অংশ বলতে পারে। আর ডোমেস্টিক যে ক্যারিয়ারগুলো রয়েছে বা ডোমেস্টিক যে ফ্লাইটগুলো রয়েছে, তাদের তো আসলে দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই, তাদেরকে এখান থেকেই তেলটা বা জ্বালানিটা আসলে কালেক্ট করতে হয়। তো সেই কারণে এইখানে দেখবেন যে দুই জায়গায় দুই রকমের একটা প্রাইসিং আছে। আচ্ছা, একটা অভিযোগ, যেমন আমরা শুরুতেই শুরুর প্রশ্নেই আপনি বলেছেন যে জেট ফুয়েলের দাম কমার পর টিকিটের দাম রাতারাতি কমবে না বলে আপনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য পেয়েছেন বা তাদের এক ধরনের আলোচনা আপনি পেয়েছেন। একটা আলোচনা মোটামুটি হয় যে যখন জেট ফুয়েলের দাম বাড়ে, হ্যাঁ, তো তখন টিকিটের দামটা বাড়ে বা এইটার কারণেই টিকিটের দাম বেড়ে যাচ্ছে, এটার উপরেই নির্ভরশীল। আপনি বললেন যে 40-60% এটার উপরে আসলে নির্ভরশীল। তো সেক্ষেত্রে ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ে বা টিকিট নিয়ে কারসাজির, টিকিটের দাম নিয়ে এক ধরনের কারসাজির কথা শোনা যায়। এইটার আসলে বিষয়টা টিকিটের নিয়ে কারসাজির বিষয়টা কি, ধরেন যে একটা এয়ারলাইন্স যখন একটা এয়ারলাইন্সের টিকিট কিন্তু আপনি সারা বছরটা আপনি হয়তো এখন এটা মে মাস,
আপনি হয়তো ডিসেম্বরে ট্রাভেল করবেন, আপনি কিন্তু এখনই সেই ডিসেম্বরের টিকিটটা কেটে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা ট্রাভেল এজেন্টরা যেটা করে বা এয়ারলাইন্সগুলো যেটা করে, তারা কিন্তু চায় যে তাদের সিটগুলো সব বিক্রি হয়ে যাক। তারা এবং আপনি জানেন যে এয়ারলাইন্সের টিকিটের যে দাম সেটা কিন্তু বেশ কয়েকটা সিলিংয়ের উপর নির্ভর করে, 8 থেকে 10টা স্ল্যাব আছে, এই স্ল্যাবের উপর নির্ভর করে। তো ট্রাভেল এজেন্টরা করে কি, তারা হচ্ছে যে কম স্ল্যাবের দামের যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবের টিকিটগুলো তারা ধরেন এখন এই মে মাসে বসে তারা ডিসেম্বরের 100টা টিকিট সে এয়ারলাইন্সকে বললো যে তোমার আমি 100টা টিকিট কিনে নেবো বাল্ক হিসেবে কেনে, একসাথে মানে অনেকটা পাইকারি কেনা, আমি তোমার ডিসেম্বরের 100টার সিট আমি তোমার কিনে নিচ্ছি, এটা আমি তুমি আমার নামে ইস্যু করে দাও, আমি আমার মতো করে আমার যাত্রীদেরকে ইস্যু করবো। তো এয়ারলাইন্স চিন্তা করে যে ওকে, আমার তো ব্যবসা হচ্ছে, আমার তো আর অসুবিধা নেই, আমি তোর আমার টাকা পেলেই খুশি, তারা হচ্ছে তাদের সুবিধার জন্য এটা করে ফেলে। কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে যে আপনি জানেন যে সম্প্রতি কয়েক মাস আগেও টিকিটের দাম এত বেশি বেড়ে গিয়েছিল যে অস্বাভাবিক মাত্রায়, স্বাভাবিকের থেকে 3-4 গুণ বেশি টাকা দিয়েও টিকিট পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, অর্থাৎ যে বাংলাদেশের যে শ্রমবাজারগুলো রয়েছে সেই শ্রমবাজার কেন্দ্রিক যে গন্তব্যগুলো রয়েছে সেখানে। তো সেক্ষেত্রে সরকার একটা উদ্যোগ নিয়েছিল, সরকার নির্দেশনা জারি করেছে যে বাল্ক টিকিট বিক্রি করা যাবে না। আপনার যখন একটা যাত্রীর কাছে আপনি টিকিট বিক্রি করবেন, তার পাসপোর্টের এগেনস্টই আপনি টিকিটটা ইস্যু করতে হবে। এটা বাধ্যতামূলক করার পর এই কারসাজিটা অনেকটা কমে আসছে। অন্যদিকে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এটাকে বলা হয়, এখন যে সময়টা চলছে এটাকে বলা হয় অফ সিজন এভিয়েশনের বাজার অনুযায়ী, যার কারণে এমনিতে টিকিটের ডিমান্ড কম। আপনি জানেন যে বাংলাদেশে এক ধরনের আনরেস্ট চলছে জুলাইয়ে ছিল, জুলাইয়ের পর থেকে। এতে করে মানুষ যে ট্রাভেলার যারা বিভিন্ন গন্তব্যে যান তাদের সংখ্যাটাও অনেকটা কমে গেছে, ফলে টিকিটের ডিমান্ডও অনেক কমে গেছে, যার ফলে টিকিটগুলো এখন মোটামুটি স্বাভাবিক দামে মানে চাহিদা যেহেতু কমে এসেছে সেহেতু ডিমান্ডও কম, যার কারণে স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বেশ কয়েকটা শ্রমবাজার, যে শ্রমবাজারগুলো সবসময় চাপ থাকে, যেমন সৌদি আরব বলেন বা দুবাই, মালয়েশিয়া, এইগুলা কিন্তু খুবই লুক্রেটিভ শ্রমবাজার বাংলাদেশের এবং খুবই ব্যস্ত শ্রমবাজার। এই জায়গাগুলোতে এখন শ্রমিকদের যারা যান তাদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ রয়েছে, ফলে এই জায়গাগুলোতে ডিমান্ডটা অনেক কম। আবার দেখেন থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে আসলে ভিসার এক ধরনের জটিলতা চলছে। আগে যেখানে 7 দিনের মধ্যে একজন খুব সহজেই ভিসা পেয়ে যেতেন, আর সেই ভিসা পেতে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাসও অনেকের ক্ষেত্রে লেগে যাচ্ছে। অন্যদিকে ভারত ছিল একটা বড় মার্কেট, বড় গন্তব্য, প্রায় প্রতিদিন 32টা ফ্লাইট চলতো ভারতে। সেখানে সেই যেহেতু ভারতে ভিসা একেবারেই বন্ধ, ফলে ভারতে ফ্লাইটগুলো কমে গেছে। তো হচ্ছে চীনে আবার হচ্ছে কিছু জায়গা ওপেন হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, বা এটা আমরা দেখছি যে কিছুদিন আগে এক ধরনের দ্বিপক্ষীয় এক ধরনের সমঝোতা হচ্ছে, বা চীন দূতাবাস জানাচ্ছে যে তারা চিকিৎসার জন্য যারা আবেদন করবে তাদেরটা ফাস্ট ট্র্যাক করার জন্য এক ধরনের ব্যবস্থা নিচ্ছে। তো সেক্ষেত্রে কি আমাদের সম্ভাবনার দরজাটা, সেখানে কিছুটা সম্ভাবনার দরজা খোলা থাকতে পারে, কিন্তু তারপরেও চীনে যে খরচ বা ভারতে যে চিকিৎসার জন্য যারা যেতেন তারা তো মূলত যেতেন খরচ বাঁচাতেই, খরচ কম ছিল, পাশাপাশি উন্নত চিকিৎসা ছিল, আবার ভাষাগত কিছু বিষয় ছিল, কমিউনিকেশনের সুবিধার জন্য তারা সেই জায়গাটা পছন্দ করতেন। তো সেই ক্ষেত্রে সেইখানে তো কিছুটা ব্যারিয়ার আসলে চীনের ক্ষেত্রে থাকবে, ভাষাগত ব্যারিয়ার থাকবে। চীনের খরচ নিশ্চয়ই ভারতের মতো এত সস্তা হবে বলে মনে হয় না, থাকার খরচ, সেখানে তাদের সাথে গিয়ে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার, এটাতে কিছুটা সময় হয়তো লেগে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে যাত্রী সাধারণ যারা আছে তারা তো আসলে অপেক্ষা করছে হচ্ছে জেট ফুয়েলের দাম কমলো, আমার টিকিটের দাম কমবে। এরকম কোনো ইঙ্গিত কি আপনি পেয়েছেন, মানে আনুমানিক কবে নাগাদ, বা এটা কবে নাগাদ ম্যাচিউর হয়ে টিকিটের দামের বিষয়ে এক ধরনের এটা যেটা এয়ারলাইন্সগুলো বলছে যে সেটা যে ইমিডিয়েট না, তবে তারা এটা কিন্তু বলছে যে কিছুটা দাম অবশ্যই কমবে, কিন্তু সেটা একদম কালকে থেকে জেট ফুয়েলের নতুন দাম কার্যকর হচ্ছে কালকেই কমে যাবে বিষয়টা এরকম না, সেটা হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস এরকম সময় হাতে লেগে যাবে। তার মানে হচ্ছে যে জেট ফুয়েলের দাম কমার কারণে টিকিটের দাম কমার বিষয়ে আমরা আশ্বাস রাখবো, তবে আগামীকালই কমছে না, হয়তো কিছুটা সময় লাগবে, অ্যাডজাস্টমেন্টের জন্য কিছুটা সময় লাগবে। ধন্যবাদ, আজ এ পর্যন্ত। আশিক হোসেন, ধন্যবাদ।